স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বগুড়ায় দিনভর প্রধানমন্ত্রীর ব্যস্ত কর্মসূচি, পাচারের অর্থ ফিরিয়ে কৃষি ও ফ্যামিলি কার্ডে ব্যবহারের ঘোষণা। একদিনে হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, সারা দেশে টিকাদান শুরু, আক্রান্ত অধিকাংশই টিকা পায়নি। বাড়ল শুধু জ্বালানি তেলের দাম, কমেনি গ্রাহক ভোগান্তি, পাম্পগুলোয় দিনরাত শত শত মানুষের ভিড়। এবারে বিস্তারিত। দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে এনে ফ্যামিলি ও কৃষক কার্ডের মাধ্যমে জনগণের কাছে ফিরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে এমনটা জানান তিনি। এর আগে সকালে বগুড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন করেন তিনি। এর ফলে প্রতিষ্ঠার প্রায় 150 বছর পর বগুড়া পৌরসভা সিটি কর্পোরেশনের মর্যাদা পেল। এটি দেশের 13তম সিটি কর্পোরেশন। সফরকালে বগুড়া সহ 7 জেলায় বেইল বন্ড কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মসূচি শেষে রাতেই তার ঢাকায় ফেরার কথা রয়েছে। বিগত স্বৈরাচারের সময় যেই দুর্নীতি হয়েছে, দেশ থেকে লক্ষ কোটি টাকা পাচার হয়ে গিয়েছে, দেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি পাচার হয়ে গিয়েছে টাকা, অর্থ সম্পদ চুরি হয়েছে। আমরা এই দুর্নীতিটাকে রোধ করতে চাই, কারণ এটা জনগণের টাকা, জনগণের অর্থ পাচার হয়েছে। সেই টাকা দিয়ে আমরা ফ্যামিলি কার্ড করব ইনশাল্লাহ, সেই টাকা দিয়ে আমরা কৃষক কার্ড করব ইনশাল্লাহ। দর্শক, বগুড়ার প্রধানমন্ত্রীর সফর নিয়ে জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী ববিন রহমান। ববিন, বিকেলে প্রধানমন্ত্রীর আর কি কি কর্মসূচি রয়েছে আমাদের জানাবেন? আমাদের এখন পর্যন্ত এই আলতাফুর নেতা খেলার মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য শোনার জন্য বাবার বাড়িতে তিনি আলতাফুর নেতা এবং সেই জনসভাটি হওয়ার কথা তবে এখন পর্যন্ত তিনি পৌঁছাননি, সেখানে পৌঁছে যাবেন এবং কথার আগে এই মানুষ তারা কিন্তু জমা হয়েছে এবং তারা কিন্তু দেখছি যে দলে দলে নিয়ে তারা মাঠে প্রবেশ করছেন এবং প্রধানমন্ত্রীর জি ববিন, আপনাকে ধন্যবাদ। বগুড়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী ববিন রহমান। গত 24 ঘন্টায় হাম উপসর্গে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে আরও 1170 জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। রোগটির প্রাদুর্ভাব মোকাবেলায় আজ থেকে দেশ জুড়ে শুরু হয়েছে জরুরি টিকাদান কর্মসূচি। এর আওতায় 6 থেকে 59 মাস বয়সী কমপক্ষে 1,80,00,000 শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী কর্মসূচি উদ্বোধন করেন। সাপ্তাহিক ছুটির দিন ছাড়া বাকি দিনগুলোতে সকাল 8টা থেকে দেশের সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে হাম রুবেলার টিকা দেওয়া হবে। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, অতীতের সরকারের ব্যর্থতায় সারা দেশে হাম নিয়ে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। স্পষ্ট ওঠে না জরুরি অবস্থা ঘোষণা, এমন কিছু হয় নাই। হ্যাঁ, উই ওয়ার ইন এ প্রবলেম। বিগত সরকারগুলি ব্যর্থতার কারণে আমাদের সরবরাহ লাইনটা দুর্বল ছিল। গ্যাবি আমাদেরকে তাদের স্টক থেকে সিরিঞ্জ দিয়েছে, ভ্যাকসিন দিয়েছে। উই আর নাও একেবারে ওয়েল ইকুইপড টু ফাইট এগেইনস্ট দ্য মিজেলস। হাম ও হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীর হাসপাতালে শিশু ভর্তি হচ্ছে। তাদের অনেকে টিকা নেয়নি, ফলে সরকারি হাসপাতালগুলোতে হামের জন্য আলাদা কর্নার করা হয়েছে। তবুও সংক্রমণ ছড়াচ্ছে। চিকিৎসকরা বলছেন, যারা হাম নিয়ে আসছে তাদের অধিকাংশই টিকার আওতায় আসেনি। আবার অসচেতনতাও এর জন্য দায়ী। রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল। সারা দেশ থেকে হাম ও হামের উপসর্গ নিয়ে অনেক শিশু এখানে চিকিৎসা নিচ্ছে। করা হয়েছে আলাদা কর্নার।
সোমবার দুপুর পর্যন্ত এই হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়ায় 58। এমনই একজন মোহাম্মদ তাজবীর মাদারীপুরের কালকিনি থানা থেকে 1 সপ্তাহ আগে এসেছে। শিশুটি হামের টিকা পায়নি বলে জানিয়েছে তার মা। টিকা দেওয়ানো হয় নাই, মানে আমাদের গ্রামে যে টিকা দিতে আসে ওনারা আসছিল যখন 4টা টিকা দিছি, তারপর আর আসে নাই। এখন ওই কার্ডটাও তো দেয় নাই, কার্ডটা দেয় নাই দেখে আর দেওয়া হয় নাই। বেশ কয়েকটি শিশুর স্বজনদের সাথে কথা বলে জানা গেল কেউ নিয়েছে টিকার 1 ডোজ, কেউ বা তাও নেয়নি। হামের টিকা তো আমরা ওইছে না যখন এই কারণে দিতে আসছি না। মানে এটা আমরা তো মনে হচ্ছে, আমরা তো যে ক্লিনিকে ও জন্ম হয়েছিল সেই ক্লিনিকে তো আমরা তো মনে হচ্ছে যে সব কটা টিকা ওর দেওয়া হয়েছে। তখন এই যে জ্বরটা আসছিল, আসার পর হামে ওই যে কার্ডটা দেখছি না, কার্ডে দেখছি যে হামের টিকা দেওয়া হয়নি। আমাদের তো বলছে যে টিকা দেওয়া হয়ে গেছে সব কটা। অথচ চিকিৎসকরা বলছেন হামের টিকার কোনো বিকল্প নেই। সাধারণত 1 সপ্তাহের মধ্যেই হামের রোগী সেরে উঠছে, তবে কারো কারো ক্ষেত্রে বাড়তি চিকিৎসার প্রয়োজন হয়। এটা ভাইরাল রোগ, বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক আসলে লাগে না, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। কিন্তু যদি দেখা যাচ্ছে না তার সাথে সাথে অন্য ইনফেকশন রয়েছে, সেক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক দিই। শ্বাসকষ্ট থাকলে শ্বাসকষ্ট কমানোর জন্য কাউকে ওষুধ দিই, কাউকে দেখা যাচ্ছে যে নেবুলাইজ দরকার হলে সেটা দিই। ডায়রিয়া নিয়ে কিছু কিছু রোগী আসে, সেগুলিতে প্রয়োজনে স্যালাইন দেওয়া হয়, ওষুধ দেওয়া হয়, ভিটামিন দেওয়া হয়, এবং প্রতিটা রোগীকেই আমরা পরপর 2 দিন ভিটামিন এ ক্যাপসুল আমরা খেতে দিই। হামের প্রাদুর্ভাব মোকাবিলায় সোমবার সারা দেশে শুরু হয়েছে জরুরি টিকাদান কর্মসূচি। 1,80,00,000-এর মতো শিশুকে এই প্রতিষেধক দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। জ্বালানি তেলের দাম বাড়ালেও কোনো সুফল পাচ্ছেন না গ্রাহকরা। দীর্ঘ লাইনে চরম ভোগান্তির মধ্যে তেল নিতে হচ্ছে। কখনো কখনো অপেক্ষার ঘড়ি গিয়ে ঠেকছে 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত। জ্বালানি তেলের জন্য নজিরবিহীন অপেক্ষা এখন রাজধানীর নতুন এক বাস্তবতা। হোক তীব্র রোদ, কিন্তু লাইন ছেড়ে যাওয়ার সুযোগ নেই। কোথাও গাছের ছায়া পেলে কেউ কেউ একটু স্বস্তির পরশ খোঁজেন। কেউ মধ্যরাতে লাইনে দাঁড়াচ্ছেন, তেল পাচ্ছেন সকালে, কেউ ভোরে দাঁড়িয়ে পাচ্ছেন দুপুরে। কখনো পাম্প কর্তৃপক্ষ জানায় তেল শেষ, কিন্তু তখনও অপেক্ষায় শত শত মানুষ। বলছে যে 6টার পরে তেল পাবেন, মানে কয়টায় তার নির্দিষ্ট নয়, 6টার পরে, সন্ধ্যা 6টার পরে তেল পাবেন। তার লাভটা হলো কি, সারাদিনে তো রোদে থাকতে হবে, রাস্তার পাশে থাকতে হবে, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হইব। এছাড়া তো নন, যে জায়গায় যাবো ওই জায়গায় সিরিয়াল, বাধ্য আমরা এখানে বসে থাকতে হইব। কথায় কাজে মিলেন, তাহলে আমরা যদি পাম্পে এসে বলি ভাই তেল তো আছে, তেল দিচ্ছেন না কেন, ভাই এটা সরকারকে গিয়ে বলেন, সরকার বলতেছে তেল আছে, তাহলে আমরা কোথায় যাব? আমরা সাধারণ জনগণ কোথায় যাব? সোমবারও রাজধানীর অনেক পাম্প দিনের বেলা বিক্রি বন্ধ রাখে। তেল পাওয়া সাপেক্ষে সন্ধ্যার পর দেওয়ার কথা জানায় কর্তৃপক্ষ। আমরা মনে করেছিলাম তেলের দাম যখন বাড়াইছে লাইন মনে হয় স্বাভাবিক হয়ে যাবে, তাই তো তেলের দাম ঠিকই বাড়ছে, স্বাভাবিক তো হয় না, ওই একই সিরিয়াল। সকাল থেকে বসে আছি, কখন তেল আসে না আসে বলতে পারি না। আগে যেমন লাইন ধরে মনে করেন যে এইভাবে অনেক বড় লাইনে তেল নিছি আমরা, এখনও তাই 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টাও লাগে। এই যে আজকে মনে করেন যে 6টার সময় এখানে লাইন দিছি, এখন মনে করেন যে বলছে 5টার পরে। জ্বালানি তেলের বিক্রি স্বাভাবিক রাখতে পাম্পগুলোতে কঠোর তদারকির দাবি যানবাহন চালকদের। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। দর্শক, এই বিষয়ে কথা বলতে সাভার থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী এম এ হালিম। চলে যাচ্ছি তার কাছে। হালিম, সারাদিন আমরা দেখেছি আমাদের সহকর্মীরা তেল নিয়ে যে ভোগান্তি সেটা নিয়ে খবর জানাচ্ছিলেন। আপনার সাভারের চিত্রটা কি আমাদের জানাবেন? সাভারের চিত্র যদি আপনাকে জানাই, এখানে 52টি পাম্প রয়েছে এবং সেখানে 26 জন ট্যাগ অফিসার নিয়োগ করা রয়েছে। এবং আপনি জানেন আজকে থেকে কিন্তু জ্বালানি তেলের যে সরবরাহ, সেই যেখানে আমরা অকটেন 20%, পেট্রোল 20% এবং ডিজেল সেটি 10% বাড়ানোর ঘোষণা দেওয়া হলো সরকারের তরফ থেকে। আমরা কিন্তু বাস্তব চিত্র এই পাম্পগুলোতে সেটি দেখতে পাইনি। এবং এই যে পাম্পটিতে আমি রয়েছি, এখানে যেমনটি তারা বলছেন, তারা যদি একটি যে লরি সেখানে 13,500 লিটার যদি তারা পেট্রোল বা অকটেন তারা পেত, তাহলে কিন্তু তারা সামাল দিতে পারতো। কিন্তু তারা সে চাহিদা অনুযায়ী তারা পেয়েছে মাত্র 4,500 লিটার অকটেন। এবং পাশাপাশি যদি ডিজেলের কথা বলি, এখানে কিন্তু যে 13,500 জায়গায় তারা 9,000 লিটার এখানে ডিজেল পেয়েছে। এবং সেই হিসেবে এখানে কিন্তু চাহিদার তুলনায় কিন্তু অপ্রতুল। সেই জন্যই কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু পাম্পে কিন্তু দীর্ঘ সারি এবং তীব্র গরমে এই
সড়কের পাশেও কিন্তু ঘন্টার পর ঘন্টা তারা যারা এখানে গ্রাহকরা রয়েছে তারা এখানে আসছেন এবং এখানে সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি কিছুটা উত্তেজনা আমরা দেখতে পেয়েছি এই বিভিন্ন স্থানে, এবং যাতে সিরিয়াল মেনটেন করা হয় সেজন্য আপনি দেখতে পাচ্ছেন যে বাস বেঁধে দেওয়া হয়েছে পাম্পে, এবং পাশাপাশি যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে এখানে আসছেন তারাও কিন্তু দীর্ঘ সারিতে তারা এখানে রয়েছেন। সব মিলিয়ে আপনাকে যদি বলি যে শিল্পান্ত রয়েছে সেই পাম্পগুলোর প্রত্যেকটা পাম্পে কিন্তু তেল দেওয়া হয় না, এবং একটি পাম্পে তেল দেওয়া হলে সেই খবরটা দ্রুত ছড়িয়ে পড়ার সাথে সাথে কিন্তু যারা গ্রাহক রয়েছে তারা কিন্তু সেই হুমকি খেয়ে পড়ে সেই পাম্পগুলোতে। সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাই সেই পাম্পের পাশে যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কে কিন্তু একটি যানজটের সৃষ্টি হয় এবং সেখানে ট্রাফিক পুলিশ সদস্যরাও সেখানে তাদের দায়িত্ব পালন করে এমনটা আমরা দেখতে পেয়েছি। এবং সেই সাথে একটি জানেন যে এই যে গাড়ির যে গণপরিবহনের বিষয়টি সেটিও কিন্তু আজকে যে ভাড়া যেটি বাড়ানোর কথা রয়েছে সেই বিষয়টি কিন্তু আমরা দেখতে পেয়েছি, গণপরিবহনে একটি অস্থিরতা আমরা দেখতে পেয়েছি। আজকের উপরেই নির্ভর করছে যে এই ভাড়া কতটুকু বাড়বেন। সব মিলে আমরা যে এই জ্বালানি তেলের যে সুখবর সেটি সাভার থেকে আপনাকে দিতে পারছি না। আনোয়ার। জি হালিম, আপনাকে ধন্যবাদ। সাভার থেকে জানাচ্ছিলেন সহকর্মী এম এ হালিম। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযানে অন্তত ৩১২ কোটি টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায় কর্ণফুলী থানাধীন ডাঙ্গারচর এলাকায় নদী তীরবর্তী স্থানে কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে মাছ ধরার অবৈধ জাল মজুত করে আসছিল। এ তথ্যের পরিপ্রেক্ষিতে রোববার বিকেলে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে সি হার্ট নামের একটি গোডাউনে যৌথ অভিযান চালানো হয়। এছাড়াও ঘটনাস্থলে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা মালিকানাবিহীন দুটি ট্রাক থেকে অবৈধ জাল জব্দ করেন অভিযান পরিচালনাকারীরা। জব্দ করা জাল মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। তালিকায় আছেন সেলিমা রহমান, নিপুণ রায়চৌধুরী, সঞ্জিদা ইসলাম তুলি সহ মোট ৩৬ জন। দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে নাম ঘোষণা করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গত ১৭ এপ্রিল সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের সাক্ষাৎকার শুরু করে বিএনপি। মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেন দলটির মনোনয়ন বোর্ডের সদস্যরা। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন হবে আগামী ১২ মে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে জাতীয় আদিবাসী পরিষদ। দুপুরে শহরের পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে বিক্ষোভকারীরা। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এ সময় বিক্ষোভকারীরা বলেন, গত ১২ এপ্রিল সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাসকের নেতৃত্বে একটি মিছিলে অতর্কিত হামলা হয়। এতে নারীসহ ৬ জন সাঁওতাল গুরুতর আহত হন। এ ঘটনায় ওই দিন সন্ধ্যায় থানায় এজাহার দাখিল করলেও গোবিন্দগঞ্জ থানা পুলিশ এখনও তা মামলা হিসেবে রেকর্ড করেনি। অবস্থান কর্মসূচিতে উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে মামলা রেকর্ডভুক্ত করে আসামিদের গ্রেফতার ও বিচারের দাবি জানান বক্তারা। গত রমজান মাসে ফ্রেশ মিল্ক অবাক খুশি রেসিপির কুইজ বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে। রোববার রাজধানীর কারওয়ান বাজারের প্রথম আলো কার্যালয়ে বিজয়ী 10 জনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। 6 জন বিজয়ী জিতেছেন গিফট হ্যাম্পার, 2 জন ইলেকট্রিক ওভেন এবং 2 জন পেয়েছেন ইন্ডাকশন কুকার। এছাড়া পুরো সিজনের অংশগ্রহণকারীদের মধ্য থেকে একজন মেগা বিজয়ী জিতেছেন আইফোন 17। ফ্রেশ মিল্ক অবাক খুশি রেসিপি অনুষ্ঠানটি রমজান মাস জুড়ে প্রতিদিন প্রথমআলো.com এবং সংশ্লিষ্ট ফেসবুক পেজে প্রচারিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের বিক্রয় বিভাগের মহাব্যবস্থাপক আখতারুল আলম শাহ, ব্র্যান্ড বিভাগের উপমহাব্যবস্থাপক মাহবুবুর রহমান এবং ব্র্যান্ড ম্যানেজার ওয়ালিউল হক। আন্তর্জাতিক
ওমান উপসাগরে ইরানি জাহাজ জব্দের ঘটনায় যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজ নিশানা করে ড্রোন হামলা চালিয়েছে তেহরান। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমের খবরে এই দাবি করা হয়। এর আগে ওমান উপসাগরে তুস্কা নামের একটি ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটকের কথা জানায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান জাহাজটি এখন মার্কিন মেরিন সেনাদের কাছে আটক আছে। এদিকে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদা, অযৌক্তিক প্রত্যাশা, বারবার অবস্থান পরিবর্তন এবং চলমান নৌ অবরোধের কারণে দ্বিতীয় দফা আলোচনা প্রত্যাখ্যান করেছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনার পরিকল্পনা নেই বলেও জানিয়েছে দেশটি। তবে আলোচনার জন্য ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তান যাচ্ছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান যুদ্ধের প্রভাবে টালমাটাল বিশ্ব অর্থনীতি। তবে সামগ্রিক এই মন্দার মাঝেও অভাবনীয় ভালো অবস্থানে রয়েছে 5টি শিল্প খাত। দ্য গার্ডিয়ান বলছে যুদ্ধ শুরুর প্রথম মাসে বিশ্বের শীর্ষ 100টি তেল ও গ্যাস কোম্পানি ঘন্টায় $3 কোটি বেশি মুনাফা করেছে। এছাড়া বিনিয়োগ ব্যাংক, ক্রিপ্টো এবং অস্ত্র প্রতিরক্ষা খাত ঘিরেও চলছে রমরমা ব্যবসা। ইরান যুদ্ধের ফলে জ্বলছে গোটা মধ্যপ্রাচ্য। উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়া এবং তেল ও গ্যাস সহ গুরুত্বপূর্ণ পণ্যের রপ্তানি বন্ধ থাকায় প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। সামষ্টিক অর্থনীতির এই ভয়াবহ বিপর্যয়ের মধ্যেও কিছু খাত দিব্যি ব্যবসা চালিয়ে যাচ্ছে, করছে অভাবনীয় মুনাফা। বিনিয়োগ ব্যাংকগুলোর জন্য এই যুদ্ধ এসেছে আশীর্বাদ হয়ে। লেনদেনের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় ব্যাংকগুলো লাখ লাখ ডলার আয় করছে। 2026 সালের প্রথম প্রান্তিকে বিশ্বের শীর্ষ বিনিয়োগ ব্যাংক মর্গান স্ট্যানলির মুনাফার পরিমাণ $557 কোটি, যা গত বছরের তুলনায় 29% বেশি। আরেক বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাক্সের আয় 19% বেড়ে দাঁড়িয়েছে $563 কোটি। আরেক আর্থিক প্রতিষ্ঠান জেপি মর্গান চেজের মুনাফা হয়েছে $1649 কোটি। মূলধারার বিনিয়োগ ব্যাংকগুলোর পাশাপাশি মুনাফা লুটছে ক্রিপ্টো খাতের বিভিন্ন প্রতিষ্ঠানও। ক্রিপ্টো ভিত্তিক প্রেডিকশন মার্কেটের বাজারগুলো এখন ব্যাপক জনপ্রিয়। পলিমার্কেট বা কালশির মতো প্ল্যাটফর্মগুলোতে মানুষ যুদ্ধ ও নির্বাচনের ফলাফলের উপর বাজি ধরছে, যা থেকে প্রতিদিন গড়ে $10 লাখ বেশি আয় করছেন তারা। বৈশ্বিক সংঘাতের কারণে অ্যারোস্পেস এবং প্রতিরক্ষা ও অস্ত্রশিল্প এখন তুঙ্গে রয়েছে। ইউক্রেন, ইরান, সুদান ও গাজা যুদ্ধের প্রণোদনায় বিশ্বের প্রায় অর্ধেক দেশ তাদের সামরিক বাজেট বাড়িয়েছে। ফলে ড্রোন ও মিসাইল নির্মাতা কোম্পানিগুলোর শেয়ারের দাম গত এক বছরের তুলনায় বেড়েছে 32%। এছাড়া যুদ্ধের ধাক্কা সত্ত্বেও রমরমা ব্যবসা করছে কৃত্রিম বুদ্ধিমত্তা খাত। বিশ্বের শীর্ষ এআই চিপ নির্মাতা প্রতিষ্ঠান তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি এবছরের প্রথম 3 মাসে আয় করেছে $18.1 বিলিয়ন, যা গত বছরের তুলনায় 58% বেশি। ইরান যুদ্ধের সুযোগকে কাজে লাগিয়ে বড় অঙ্কের অর্থ আয় করছে বিশ্বের শীর্ষ তেল ও গ্যাস কোম্পানিগুলো। 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে এক মাসে আরামকো, গ্যাসপ্রমের মতো কোম্পানিগুলোর অতিরিক্ত $2300 কোটি মুনাফা করেছে। যুদ্ধের প্রথম মাসেই শীর্ষ 10টি প্রতিষ্ঠান ঘন্টায় অতিরিক্ত আয় করেছে $3 কোটি বেশি। এমন পরিস্থিতিতে সবচেয়ে বড় সুবিধাভোগীরা হলো সৌদি আরবের আরামকো, রাশিয়ার গ্যাসপ্রম ও যুক্তরাষ্ট্রের এক্সন মোবিলের মতো প্রতিষ্ঠানগুলো। জ্বালানি গবেষকরা বলছেন তেলের দাম গড়ে $100 থাকলে যুদ্ধের সুযোগে 2026 সালের শেষ নাগাদ তেল ও গ্যাস কোম্পানিগুলোর অতিরিক্ত মুনাফা প্রায় $23,400 কোটি পৌঁছাবে। আশরাফ শুভ, দীপ্ত, বার্তাকক্ষ। ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাতে সামরিক অবস্থান সুদৃঢ় করছে ইসরায়েলি বাহিনী, দখল করে নিচ্ছে এলাকা। ডিজিটাল ইনভেস্টিগেশন ইউনিটের মাধ্যমে প্ল্যানেট ল্যাবস ও সেন্টিনেল হাব থেকে পাওয়া স্যাটেলাইট চিত্র পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। পর্যালোচনায় দেখা গেছে গাজা জুড়ে, বিশেষ করে রাফা অঞ্চলে ইসরায়েলের সামরিক অবস্থান অত্যন্ত দ্রুত গতিতে বাড়ছে। চলতি বছরের 25 ফেব্রুয়ারি থেকে 15 মার্চের চিত্রগুলো বিশ্লেষণ করে আল জাজিরা বলছে উত্তরের বেইত হানুন এবং রাফা অঞ্চলে ধ্বংসস্তূপ সরানোর কাজ বন্ধ হয়ে গেলেও ইসরায়েলি বাহিনী পরিকল্পিতভাবে স্থায়ী সামরিক কাঠামো নির্মাণ করছে। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। বগুড়ায় দিনভর প্রধানমন্ত্রীর ব্যস্ত কর্মসূচি, পাচারের অর্থ ফিরিয়ে কৃষি ও ফ্যামিলি কার্ডে ব্যবহারের ঘোষণা। একদিনে হাম উপসর্গে আরও 3 শিশুর মৃত্যু, সারা দেশে টিকাদান শুরু, আক্রান্ত অধিকাংশই টিকা পায়নি।
বাড়লো শুধু জ্বালানি তেলের দাম, কমেনি গ্রাহক ভোগান্তি, পাম্পগুলোয় দিনরাত শত শত মানুষের ভিড়। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।